আমার এখানে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ে তোমাদের নাম্বার হচ্ছে 7 নাম্বার। এই 7 নাম্বারের জন্য তোমাকে অনেক কিছুই করতে হবে। প্রথমত এটা কমন আসবে না, তোমরা ভালো করে খেয়াল করবা যে দেখো মজা কি, দেখো তোমাকে প্রশ্নটা এভাবে করতে পারে, আমি একেবারে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাই দিলাম। মনে করো এখানে বলছে দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি। ওকে ফাইন, এখানে আমাকে বলছে দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ আ স্টোরি। এখানে স্টোরি রাইটিং এর বিগিনিং হচ্ছে এটা, কমপ্লিট ইট, এটা কমপ্লিট করতে বলেছে। কি দিয়ে করতে বলছে? ইন ইউর ওয়ার্ডস, তোমার নিজের মতো করে। নাম্বার হচ্ছে কত? 7। 7 নাম্বার বরাদ্দ আছে। 8 নাম্বারে তোমাকে এই প্রশ্নটা করবে, 8 নাম্বারে এই প্রশ্নটা করবে, 7 নাম্বার বরাদ্দ। তুমি সিরিয়াল জিজ্ঞাসা করি না, তোমাদের বলছি যে কত নাম্বার আছে। মনে করো দিনাজপুর বোর্ড 2025 সালে একটা প্রশ্ন আসছিল, দেখো অর্পি ইজ এ স্টুডেন্ট অফ মুন্সিগঞ্জ প্রাইমারি স্কুল, শি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। ওয়ান ডে she found a money bag dropped by someone on her way to school. ডট 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 ডট, এরপর থেকে লিখে শুরু করো। মনে করো এই যে অর্পি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চরিত্র অর্পি। অর্পি যাচ্ছে, এখানে একটা মানি ব্যাগ পড়ে আছে, এই মানি ব্যাগটা খুঁজে হাতে নেওয়ার পর ডট 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 তোমাকে লিখতে বলছে, তুমি কিভাবে লিখবা? এটার নাম হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি রাইটিং। ক্রিয়েটিভ স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে বুঝতে হবে, ক্রিয়েটিভ স্টোরি রাইটিং কি, খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তোমাকে প্রশ্নটা করতে পারে, তাহলে তুমি কীভাবে আনসার করবা? তোমাকে আনসার করতে হবে খুব ট্রিকি, এখানে খুব হিসেব নিকেশ করে কিন্তু আনসার করতে হবে। তুমি একটা বিষয় দেখো, আমি যদি বলি এখানে মূল কাহিনী শুরু হলো কীভাবে, দেখো অর্পি যে স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট আমি মানি, মুন্সিগঞ্জ প্রাইমারি স্কুল, শি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। কিন্তু এখানে এসে দেখো তো ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল, পাস্ট টেন্স। তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স, তোমাকে এখন এর পরবর্তীতে দেখো ড্রপড, এখানে আমি দেখলাম যে কি ড্রপড, ঠিক আছে। তারপর হচ্ছে সামওয়ান অন হার ওয়ে টু স্কুল, এই যে লিখলো পাস্ট টেন্সে, তুমি কিভাবে আনসার করবা? চলো আমরা এক পলকে দেখে নিই কীভাবে অ্যান্সার করতে হবে। ওকে আসো, দেখো স্টোরি রাইটিং হলো এক ধরনের কম্পোজিশন বা রচনা। তাহলে আমরা পেয়েছি এক ধরনের কম্পোজিশন বা কি রচনা। স্টোরি রাইটিং হচ্ছে এক ধরনের কম্পোজিশন বা কি রচনা। এরপরে আসো মূলত কিছু প্রদত্ত আউটলাইন সমূহকে। তাহলে এখানে একটা বিষয় দেখো তো, মূলত কিছু প্রদত্ত আউটলাইন, এই যে আউটলাইন, এটা কি আউটলাইন। আউটলাইন সমূহকে কি করতে হবে? মূলত আউটলাইন সমূহকে একটি পূর্ণাঙ্গ গল্পে রূপান্তরিত করার মাধ্যমে শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা যাচাই করার জন্য একটি মাধ্যম হলো স্টোরি রাইটিং। তাহলে দেখো একটা আউটলাইন দিবে, এই যে আমরা একটু আগে যেটা দেখেছি, আমার পেছনে দেখতে পাচ্ছ অর্পি, দিনাজপুর বোর্ড 2025, এই যে এই বিষয়টা, এই দেখো এই বিষয়টা হচ্ছে তোমাকে মাথায় রেখে তোমাকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে, লিখতে হবে। তুমি কিভাবে লিখবা? এখানে কিছু সিস্টেম রয়েছে, সিস্টেমগুলো যদি মেনটেন করতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবা। দেখো তাহলে স্টোরি রাইটিং আমাদেরকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাস অন্তর্ভুক্ত, যার মান হলো 7 নাম্বার। তোমাদের একটি পরিপূর্ণ স্টোরিতে সাধারণত 3টি অংশ থাকে, অলওয়েজ মাইন্ড ইট। একটি পরিপূর্ণ স্টোরিতে সাধারণত কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। এই 3টি অংশকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে, 3টি অংশ। যেমন দেখো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমত একটি পরিপূর্ণ স্টোরিতে সাধারণত 3টি অংশ থাকে, 3টি। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন মানে শুরুটা কিন্তু তারা দিয়ে দিবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন, এটা কিন্তু এরা দিয়ে দিছে। তুমি কিভাবে লিখবা? অনেকে প্রশ্ন করে স্যার আমরা কি এতটুকু লিখে কি এর নিচে লিখবো? না, এক প্যারায় লিখতে হবে, তারা যেটা দিয়েছে তার পরপরই শুরু করতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনটা তারা দিয়ে দিবে, আমাদের যে অ্যান্সারটুকু করতে হবে সেটা হচ্ছে, দেখো ইন্ট্রোডাকশনটা তারা দিয়ে দিল, এই অংশে শিক্ষার্থীদের জন্য কয়েক লাইনের একটি টেক্সট দেওয়া থাকবে। তাহলে কি থাকবে? টেক্সট দেওয়া থাকবে, যা দিয়ে শিক্ষার্থীরা তাদের উত্তর বা মূল গল্প লেখা শুরু করবে। তাহলে তারা দিয়ে দিবে যেটা, সেটা দিয়ে আমরা লেখা শুরু করব। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের টেক্সটটি ভালোভাবে পড়ে গল্পটির ধরন সম্পর্কে বুঝতে হবে এবং সেই অনুযায়ী উত্তর করবে। ওকে, তাহলে আমাকে ইন্ট্রোডাকশনটা ওরা দিয়ে দিবে, এটা অনুযায়ী আমি লিখবো। আমাদের লেখা যেখান থেকে শুরু হবে, মিডল বা বডি যেটাকে বলা হয়, তাহলে মধ্যভাগ থেকে শুরু করে যেটা মিডল বা বডি আছে সেটা। তাহলে দেখো তো এখানে ক্লাইম্যাক্সে পৌঁছাতে হবে। ক্লাইম্যাক্স মানে হচ্ছে কোনো একটা ঘটনা তুমি বর্ণনা করছো, ঘটনার সর্বোচ্চ পর্যায়ে কোনো একটা মুভি দেখছো, ভিলেন নায়কের বাবা মাকে ধরে নিয়ে গেল, নায়িকাকে ধরে নিয়ে গেল, তখন ভিলেন বাইক নিয়ে চলে যাচ্ছে, টান টান উত্তেজনা, তোমার গল্পের মধ্যে এরকম টান টান উত্তেজনা থাকতে হবে। এরপরে আসো, এখানে ক্লাইম্যাক্সে পৌঁছাতে গল্পের মূল ঘটনাবলী উপস্থাপন হবে, একই সাথে গল্পের মূল আলোচনা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তাহলে মূল যে আলোচনা আছে সেটা এখানে উল্লেখ করবে। এই অংশটি
ভালোভাবে তুলে ধরতে শিক্ষার্থীদের ইন্ট্রোডাকশনটা টেক্সটের দিকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে তোমাকে একটা কথা বলছি এখানে, মিডল বা বডিতে তোমার যদি ভালো করতে হয় তাহলে তারা যতটুকু অংশ দিবে ততটুকু অংশের উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে। তুমি মানিব্যাগটা পাওয়ার পর তুমি কি করতে পারো, তুমি লিখতে পারো আমি বাসায় নিয়ে গেলাম, বান্ধবীদের সাথে পরের দিন থেকে নাস্তা খাওয়া শুরু করলাম। অন্য একজন হতে পারে স্কুলে নিয়ে গেলাম, শিক্ষককে দিলাম, শিক্ষক ওখানে নাম্বার দেখতে পেয়েছিল, ওখানে কল দিয়েছিল। অনেকভাবে লেখা যায়। তবে তুমি যখন লিখবে কিভাবে লিখবে, কিছু নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিগুলো ফলো করলে তুমি একটা ভালো আউটপুট পাবে। এরপরে দেখো আমরা দেখি তো স্টোরি রাইট একটি পরিপূর্ণ স্টোরিতে সাধারণত তিনটি অংশ থাকে, তা বুঝলাম। কনক্লুশন একেবারে শেষেরটা। সব ধরনের গল্পে কনক্লুশন খুবই গুরুত্বপূর্ণ। তুমি লিখলে শেষ করতে হবে, লিখলে স্টোরি লিখলে শেষ না করলে তোমাকে নাম্বার দিবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যার উপর নাম্বার অনেকাংশে নির্ভর করে। এখানে পাঠককে গল্পের পরিসমাপ্তিমূলক ধারণা দিতে হবে, অর্থাৎ এখানে এসে পরিসমাপ্তি মানে সমাপ্তি ঘটে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, আমরা শুরু করি শেষ করি না। তুমি যদি স্টোরি রাইটিং শুরু করে শেষ করতে হবে। এই লেখার ক্ষেত্রে কয়েকটা ধাপ মেনটেন করতে হয়, কিছু ক্রাইটেরিয়া আছে। দেখো ফাইনাল পরীক্ষায় তোমাদের খাতা যারা মার্ক করবেন তারা হচ্ছে তোমাদের শিক্ষক মহোদয়গণ, হাইলি কোয়ালিফাইড। অর্থাৎ তুমি গল্প লেখক, গল্পকার, ওনারা হচ্ছেন পাঠক, পাঠক হচ্ছে হাইলি কোয়ালিফাইড। তাদের মতো করে কি করতে হবে, গল্পটা লিখতে হবে। তাহলে দেখো তো দেখো সমাপ্তিমূলক ধারণা দিতে হবে। শিক্ষার্থীরা একটি গল্পকে মানসম্মতভাবে নিম্নলিখিত উপায় শেষ করতে পারে। দেখো কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করবা তোমরা। ডিরেক্ট স্পিচ ব্যবহার করে, মানে কি ইনভার্টেড কমা ব্যবহার করে। মনে করো যে চরিত্রগুলো ওখানে কথা বলছে তাদের কনভারসেশনটা তোমাকে ওখানে তুলে দিতে হবে, তাহলে ওটা ব্যবহার করে তোমার ফিলিংস কিংবা মোড প্রদর্শন করে। তুমি যেহেতু নিজেই লিখবা তাহলে তোমাকে এটা কি করতে হবে, তোমার ফিলিংস বা মোড প্রদর্শন করতে হবে। মিস্টারি বা সাসপেন্স, উদ্বেগ সৃষ্টি করতে হবে। এই যে মানিব্যাগ পাচ্ছে তো পাচ্ছে না, পাচ্ছে তো কি পাচ্ছে না, তাহলে ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসো উত্তর পাওয়া যাবে এমন কোনো কোয়েশ্চন করে। মনে করো কোনো একটা কোয়েশ্চন করবে যেটার উত্তর আছে, মানিব্যাগটাকে আপনার কখন হারিয়েছেন, এভাবে প্রশ্ন করতে পারো। চরম সত্য সম্পর্কে অভিমত প্রকাশ করে, চরম সত্য যাতে কিছু থাকে সেটা অভিমত ব্যক্ত করে। কোনো মোরাল টিচিং, নৈতিক শিক্ষা দিয়ে, এটা হচ্ছে খুব বেশি ফান্ডামেন্টাল একেবারে, এটা মাস্ট, একদম মাস্ট হচ্ছে মোরাল টিচিং, নৈতিক শিক্ষা। ঠিক আছে, এতটুকুই বুঝছো। এরপরে মূল কাহিনীটা শুরু হচ্ছে। লেটস সি। নাম্বার 1, স্টোরি কমপ্লিট করার সময় নিচের নিয়মগুলো মনে রাখতে হবে। নাম্বার 1, নাম্বার 1 বললাম, প্রশ্নপত্রে সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশ বিশেষ বা আউটলাইন দেওয়া থাকে। মনে করো একটা আউটলাইন দেওয়া থাকবে, এই যে একটু আগে দেখাচ্ছি 1 লাইনের অথবা 3 লাইনের দেওয়া থাকে। প্রদত্ত অংশ বিশেষ অনুসারে সহজ ও সাবলীল ভাষায় গল্পটি কী করতে হবে, লিখতে হবে। সাবলীল ভাষায় কি গল্পটি লিখতে হবে। 2 নাম্বার, গল্পের শুরুতে একটা টাইটেল বা শিরোনাম অবশ্যই যোগ করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পের শুরুতে একটা টাইটেল বা শিরোনাম দিতেই হবে। শিরোনাম কিভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি। গল্পের শুরুতে একটা টাইটেল বা শিরোনাম অবশ্যই যোগ করতে হবে। মনে রাখবে স্টোরি রাইটিং এর জন্য বরাদ্দ 7 নম্বরের মধ্যে টাইটেলের জন্য আলাদা নম্বর বরাদ্দ থাকে। তুমি কিভাবে টাইটেল দিতে পারো শোনো, এটা একটু পরে এমনিতে আলোচনা আছে, আমি যেহেতু সামনে আসছে এটা আলোকপাত করছি। মোট টাইটেল লেখার ক্ষেত্রে তুমি একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে যে চরিত্রগুলো তুমি ওখানে ব্যবহার করবে, ঠিক আছে, ওই চরিত্রগুলোর নাম দিয়ে তুমি কি করতে পারো, টাইটেল ব্যবহার করতে পারো। মনে করো তুমি বলতে পারো অ্যাথার্স্টিক রো, ঠিক আছে, এটাও বলতে পারো। অথবা তুমি কোনো শিক্ষণীয় কোনো প্রবাদ বাক্য ব্যবহার করতে পারো, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। অথবা তুমি বলতে পারো অ্যান অনেস্ট উডকাটার, অথবা তুমি বলতে পারো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তুমি বলতে পারো, তুমি অনেকভাবে অনেক কিছু বলতে পারো। 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার বলতে পারো। তুমি আবার বলতে পারো এ ফ্রেন্ড ইজ নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, এভাবে বলতে পারো। তাহলে তুমি যে টাইটেলটা লিখবা তুমি দুভাবে লিখতে পারবা, যে চরিত্রগুলো ওখানে তুমি ব্যবহার করবা তাদের নাম ব্যবহার করে, অথবা কোনো একটা শিক্ষামূলক প্রবাদ বাক্য ব্যবহার করে। এরপরে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, গল্পটি অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। কারণ কেন, গল্পটা ঘটে গেল, তো গল্পটা ঘটেই গেল, তাহলে তোমাকে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। তবে তুমি যদি ইনভার্টেড কমা ব্যবহার করো তখন তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো ইনভার্টেড কমার মধ্যে। তবে তুমি অন্যথায় তুমি পাস্ট টেন্স ছাড়া প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবে না, পাস্ট টেন্সই ব্যবহার করতে হবে। এরপরে আসো আমরা দেখি গল্পের মোরাল লেসন বা নৈতিক শিক্ষার আলোকে টাইটেল লিখলে সবচেয়ে ভালো হয়। তাহলে তোমাকে এখানে আলোকপাত করছে মোরাল লেসন, যে পাঠক এটা পড়বে তার একটা নৈতিক শিক্ষা পেতে হবে। যেমন আমরা ঈশপের গল্পগুলোতে পাই,
একজন অনেস্ট উড কাটারের ওইখানে দেখতে পাই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। নৈতিক শিক্ষা পেতে হবে তোমার গল্পে, নৈতিক শিক্ষা থাকতে হবে। মানিব্যাগটা পাওয়ার পর তুমি নৈতিকতা নিয়ে তার কাছে পৌঁছায় দিবা, ওইটা পড়ে যাতে মানুষ নৈতিক শিক্ষা পায় এটার দিকে কি দৃষ্টি রাখতে হবে। আসো এরপরে দেখো গল্পের মোরাল লেসন বা নৈতিক শিক্ষার আলোকে টাইটেল লিখ সবচেয়ে ভালো হয়। যেমন দুই বন্ধু ভাল্লুকের গল্পের নর্মাল লেসন হলো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, অর্থাৎ বিপদের বন্ধু প্রকৃত বন্ধু, যা গল্পের টাইটেল হিসেবে ব্যবহার করা হয়। ইচ্ছে করলে গল্পের টাইটেলটি শিক্ষার্থীরা অন্যভাবে লিখতে পারে, যেমন টু ফ্রেন্ডস অথবা টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, তবে তা প্রদত্ত টাইটেলটির মতো এত ভালো হবে না। তুমি যদি চরিত্রের নাম ব্যবহার করো এত বেশি বেস্ট হবে না। বেস্ট হবে কোনটা? বেস্ট হবে যে তুমি যদি কোনো শিক্ষামূলক কোনো প্রবাদ বাক্য বা কোনো মানুষের উক্তি ব্যবহার করতে পারো তখন এটা একটু প্রাণবন্ত হবে। নেক্সট, স্টোরির টাইটেল বা শিরোনাম হিসেবে গল্পের মূল চরিত্র, এই যেটা বলেছিলাম, কিংবা মূল বিষয় বা শিক্ষণীয় কোনো প্রবাদ বাক্য লেখা যাবে। তাহলে যেটা বলেছিলাম যে মেইন ক্যারেক্টার থাকবে গল্পের মূল চরিত্র অথবা মূল বিষয় অথবা শিক্ষণীয় কোনো প্রবাদ বা প্রবাদ বাক্য দিয়ে কি লেখা যাবে। তাহলে আমি টাইটেলটা অবশ্যই লিখবো, না লিখলে নাম্বার কমাই দিবে। এরপরে আসো আমরা দেখি প্যারাগ্রাফ ও শর্ট কম্পোজিশনের মতো এখানে ইউনিটি কোহারেন্স ব্যবহার করতে হবে। দেখো ইউনিটি কোহারেন্স কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা একটু দেখি তো ইউনিটি অফ কোহারেন্স কি করতে হবে? তোমাকে ব্যবহার করতে হবে, ইউনিটি অফ কোহারেন্স ব্যবহার করতে হবে। তাহলে তুমি বলো ইউনিটি অফ কোহারেন্স মানে কি? স্যার ওই যে ঘটনা একটার পর একটা আলোকপাত করে যে ধারাবাহিকতা ঘটনার, এটাকে ইউনিটি অফ কোহারেন্স বলা হয়। এরপরে দেখো গল্পের আউটলাইন্স কখনোই পরিবর্তন করবে না। দেখো তারা যে অংশটুকু দিয়েছে আমাদের লেখার জন্য, এই আউটলাইনটা কখনো পরিবর্তন করা যাবে না, ভুলেও না। এটার আলোকেই তোমাকে লিখতে হবে। অর্থাৎ প্রদত্ত আউটলাইন্স পুরোপুরি ব্যবহার করবে। প্রদত্ত আউটলাইন্স থেকে গল্প লেখার সময় খেয়াল রাখবে যেন ঘটনা প্রবাহ অপরিবর্তিত থাকে। মনে করো তোমাকে মানিব্যাগ পেয়েছে এটা দিল, তুমি যদি আবার অন্য একটা ধাপে চলে যাও তাহলে কিন্তু হবে না। সব কিছু ধারাবাহিকতা থাকতে হবে এবং যে আউটলাইন দিছে এটার আলোকে তোমাকে লিখতে হবে। এরপর অজানা বা কাল্পনিক কোনো পরিস্থিতির অবতারণা থাকলে তার যথাসাধ্য কল্পনার সাহায্যে যৌক্তিক মার্জিত লজিক্যাল বা ফেয়ার সমাপ্তি টানতে হবে। তোমরা বুঝো না, শোনো। মনে করো এমন একটা আউটলাইন দেওয়া আছে যেটা তুমি জিন্দেগিতে দেখো নাই, এরকম একটা আউটলাইন দেওয়া আছে। তাহলে এই মুহূর্তে তুমি কি করতে পারো? এই মুহূর্তে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ঘাবড়ে না গিয়ে আউটলাইনটা পড়বা। আউটলাইনটা পড়ে তুমি আগে চিন্তা করে ফেলবা তুমি কোন ঘটনার পর কী বর্ণনা করবা। এইভাবে যদি একটু খেয়াল করে যদি লিখো তাহলে বুঝতে পারবা যে তুমি খুবই সহজে গল্পটা লিখতে পারবে। এর পরবর্তীতে আসো, দেখো যদি গল্পটি জানা না থাকে, ওকে ফাইন, জানা না থাকতে পারে সমস্যা নাই, একটা আউটলাইন দিলে এটার উপর ভিত্তি করে লিখতে হবে। তবুও কোনো সমস্যা মনে না করে প্রশ্নপত্রে আউটলাইন্স ব্যবহার করে নিজের মনের মতো করে একটি গল্প লেখার চেষ্টা করবে। মনে করো এমন একটা আউটলাইন দিয়েছে তুমি জীবনে দেখো নাই, তাহলে তুমি ঘাবড়ে যাবা না, নিজের মতো করে একটা গল্প তুমি নিজের মতো করে চিন্তা করে ফেলবা। তবে গল্পটি অবশ্যই সমাপ্ত করতেই হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাই ভাই। দেখো গল্পটি অবশ্যই সমাপ্ত করতে হবে। তুমি শেষ না করলে তোমাকে নাম্বার কেন দিবে? তোমাকে শেষ করতেই হবে, কেন নাম্বার দিবে যদি শেষ না করো? এই জন্য প্রথমেই গল্পের প্রদত্ত আউটলাইন্সের আলোকে মনে মনে সম্পূর্ণ গল্পের একটি প্লট তৈরি করবে। মূল কাহিনীটা তুমি কি করে ফেলবা? আগে তৈরি করে ফেলবা। প্লট আগে কল্পনা করে কি করবা সেটা কল্পনা করবা, তারপরে লেখা শুরু করবা, তখন ধারাবাহিকতা থাকবে, আদারওয়াইজ ধারাবাহিকতা থাকবে না। গল্পটি যেভাবে লেখা হোক না কেন এর মধ্যে যেন একটি মোরাল লেসন থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ, 100% দিতে হবে এটা। তোমার গল্প পড়ে যদি আমি যদি একটা নৈতিক শিক্ষা না পাই তাহলে পড়ে লাভটা কি? খুব ক্রোশাল। এরপরে আসো গল্পের যেখানে সম্ভব ডিরেক্ট স্পিচ ব্যবহার করবে যাতে গল্পটি জীবন্ত হয়ে ওঠে। তুমি ডিরেক্ট নারেশন ব্যবহার করার চেষ্টা করবে। ইনভার্টেড কমা আর কি, মনে করো বিভিন্ন চরিত্র যেহেতু এখানে আছে তারা বিভিন্ন কনভারসেশন করবে, এই কনভারসেশনগুলোতে তুমি ইনভার্টেড কমা ব্যবহার করলে গল্পটা একেবারে প্রাণবন্ত হয়ে উঠবে। এরপরে আসো ইনভার্টেড কমা গেল, সর্বশেষের দিকে আমরা চলে আসছি। এরপর আরেকটা আছে, দেখো তোমার গল্পের স্ট্রাকচার সম্পর্কে তুমি ভাবো। এটির অবশ্যই ইন্ট্রোডাকশন, তোমার গল্পের ইন্ট্রোডাকশন ওরা দিয়ে দিবে, বিগিনিং যেটাকে বলি, যা প্রশ্নে দেওয়া থাকবে। আমি এখানে লিখে দিয়েছি খুব সুন্দর করে, একেবারে গুছানো। ইন্ট্রোডাকশন বা বিগিনিং থাকবে যা প্রশ্নে দেওয়া থাকবে। মিডল বা বডি, তারপরে এন্ড, এই দুইটাই, বডি এবং এন্ড, এই দুইটাই শুধু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে নিচ থেকে। এরপরে আসো সতর্কভাবে ক্লাইম্যাক্স রূপান্তর করবে। মনে করো ঘটনার সর্বোচ্চ পর্যায়, একেবারে সর্বোচ্চ পর্যায়
ঘটনা একেবারে জমজমাট অবস্থা, নায়ক নায়িকাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, হিরোর পেছনের কি ভিলেন দৌড়াচ্ছে, মা বাবা ভাই বোন এইরকম একটা অবস্থা, হুট করে শেষ হয়ে যায় এরপরে। কিন্তু এখানেও ঠিক তাই, সতর্কভাবে ক্লাইম্যাক্সে রূপায়ণ করবে, বিষয়বস্তুর মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর পূর্বে প্রয়োজনে ব্যাখ্যা ও বিবরণ দাও। তারপর দেখো দ্রুত পৌঁছানোর পরে যত দ্রুত সম্ভব গল্পের সমাপ্তি টেনে দাও। মানে কি জানো, আমরা দেখি যে এই যে হিরোর বাবা মাকে ধরে নিয়ে গেছে, হিরোইনকে ধরে নিয়ে গেছে, তাদেরকে মেরে ফেলবে 1 ঘন্টার মধ্যে না গেলে, যাওয়ার পর ধুমধাম মায়, তারপরে মুভি শেষ। এখানেও খুব বেশি গণনা একেবারে কি উপরের দিকে, হুট করে তারপর কি তাড়াতাড়ি শেষ করে দিবে। গল্পে অংশগ্রহণকারী সব ক্যারেক্টার ও প্লে সব পর্যবেক্ষণ করতে চেষ্টা করো। মনে করো একটু আগে অর্পির কথা বলছি, সে স্কুলে যাওয়ার সময় মানিব্যাগ দেখতে পেয়েছিল রাস্তার মধ্যে, রাস্তার উপর। তাহলে তুমি এই জায়গাটা এবং তার চরিত্রগুলা ভালো করে খেয়াল করতে হবে। ইভেন্টের সিকোয়েন্স অতীব গুরুত্বপূর্ণ, কোনটার পর কী ঘটছে, ঠিক আছে, ঘটনা প্রবাহ, এই যে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, এটা খুব ক্রুশাল কিন্তু। এরপরে আসো লাস্ট ওয়ান, স্টোরি কমপ্লিট করার একেবারে সর্বশেষ 2টা নিয়ম। তোমার মনোনীত টেন্সের ব্যাপারে সতর্ক হতে হবে। ভাই যেটা বলেছি, তুমি যেটাই করো না কেন, তোমাকে পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। তোমাকে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে 100%। এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো কি নাই, ছাড় নাই। তাহলে দেখো 100% তোমাকে পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। এরপর ইনফরমাল ইংলিশ ব্যবহার করতে চেষ্টা করবে। ফ্রেজ, সিমিলি, মেটাফোর প্রভৃতি ব্যবহার তোমার গল্পকে বেশি আবেদনকারী ও আনন্দদায়ক করে তুলবে। তুমি ফ্রেজ ব্যবহার করতে পারো, কোনো সিমিলি উপমা দিতে পারো, মেটাফোর তুমি রূপক ব্যবহার করতে পারো, তাহলে তোমার গল্পটাকে আরও কী করবে, প্রাণবন্ত করবে।